তাকে দেখে রাঙাদিদা খিলখিল করে হেসে উঠলেন। তুই তুই কেন এসেছিস? তুই কি করবি আমার? যা পালা, নইলে এক্ষুনি মেরে ফেলবো। ওঝা কিছুক্ষণ চেষ্টা করে বলল, না বাবু, এ আমার কম্য নয়। আপনার বড় ওঝা ডাকুন, এটা সহজপাত্র নয়। আপনি কি এমন কখনো শুনেছেন যেটা আগে কেউ শোনেনি? এমন কিছু অনুভব করেছেন যা ব্যাখ্যা করা যায়নি? তাহলে আপনি সঠিক ফ্রিকোয়েন্সিতে এসেছেন। এটাই স্পিরিট ফ্রিকোয়েন্সি, যেখানে অদৃশ্য জগতের তরঙ্গ এসে ধাক্কা খায় বাস্তবের প্রাচীরে। তোমরা শুনছ বিভিন্ন ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের অডিও স্টোরি স্পিরিট ফ্রিকোয়েন্সি। এখানে প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা আওয়াজ আপনাকে নিয়ে যাবে এক জগতে যেখানে আত্মারা ঘোরাফেরা করে। তাই আলো নিভিয়ে মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনি এখন আছেন স্পিরিট ফ্রিকোয়েন্সির সাথে। ভয় এখন আপনার কানে বাজছে। নমস্কার, আমি রাজ। আপনার শুনছেন স্পিরিট ফ্রিকোয়েন্সি, যেখানে গল্প নয়, বাস্তবের অতীতে লুকিয়ে থাকা রহস্য উন্মোচন করে থাকি। আজকের গল্পের নাম বিরাজ ভদ্রের লেখা রাঙাদিদা ও ফুলকুমারী। গল্প পাঠে প্রসন্না। রাঙাদিদার চরিত্রে শ্রাবণী, দাদুর চরিত্রে প্রীতম, প্রথম ওঝা অন্তর, গল্পের সূত্রধার এবং দ্বিতীয় ওঝা আমি তুহিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প রাঙাদিদা ও ফুলকুমারী। ভূতের গল্প তোমরা শুনতে ভালোবাসো। কত নামেই না তোমরা তাদের চেনো। ব্রহ্মদত্তী, মামদভূত, পেতনি, শাকচুন্নি, গুপি গাইন, বাগাবাইনে আবার ভূতের নাচও তোমরা দেখেছ। আমি একটা মেয়ে ভূতের কথা শুনেছি ছোটবেলায়। তার নাম সে বলেছিল ফুলকুমারী। ভূত যদি পোড়ো বাড়ি বনে জঙ্গলে থাকে তবে থাক না, বিশেষ কিছু যায় আসে না। অমাবস্যার রাত্রে, ঘোর দুপুরে অথবা ভর সন্ধ্যাবেলায় তেনারা তোমাদের ভয় দেখাতেও পারেন। ওই সব জায়গায় যখন তখন না গেলেই হলো। তবে বনের ভূতের থেকে মনের ভূতকে আমরা একটু বেশি ভয় পাই। একদিন দুপুর রাত্রে চাঁদের আলোয় একটা কলা গাছকে দেখে আমার মনে হয়েছিল সাদা শাড়ি পরা একটা ভূত যেন এদিক ওদিক হাওয়ায় আবার হেলছিল দুলছিল। ওমা, ওটা যে আমাদের বাগানের চেনা কলা গাছ, সেটা বুঝতেই কয়েক সেকেন্ড সময় লেগেছিল। আর তার মধ্যেই বুকটা একবার ধক করে উঠেছিল। লোকে বলে বিজলি আলো আসার পর থেকে ভূতেরা কোথায় যেন সব পালিয়ে গেছে। এখন আর ভূত দেখা বা ভূতে ধরার গল্প তেমন শোনা যায় না। কিন্তু বহু বছর আগে গ্রামে গ্রামে ভূতেদের বেশ দৌরাত্ম্য ছিল। মনে করো 60-70 বছর আগে ভূতের রাজত্ব না থাকলেও তেনাদের খুব হম্বিতম্বি কিন্তু ছিল। আমার এক দূর সম্পর্কের ঠাকুমাকে একবার ভূতে ধরেছিল। বাবা মার কাছে সেই ঘটনা শুনেছি। সেই ঠাকুমাকে আমরা ডাকতাম রাঙাদিদা বলে। খুব ছোটবেলায় দেখেছি তাকে। বুড়ি বয়সেও তার গায়ের রং ছিল রাঙা রাঙা ফর্সা। সেই রাঙাদিকে ভূতে ধরেছিল। তখন তার বয়স 20-21 হবে। আমাদের গ্রামের বাড়িটা ছিল ছোটোখাটো একটা জমিদার বাড়ির মতো। অনেক লোকজন থাকতো। একদিন সন্ধ্যাবেলায় রাঙাদিদির বর রাঙা দাদু এক গ্লাস জল চাইলেন। ঘরে জল নেই, তাই রাঙাদিদা একটু দূরে রান্নাঘরে জল আনতে গেলেন তাড়াতাড়ি। সেই যে গেলেন, রাঙাদিদা আর আসেন না। দু একবার ডেকে রাঙা দাদু নিজেই বাইরে এলেন। কি কাণ্ড! রাঙা দাদু দেখলেন রাঙাদিদা বকুল গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। কাছে গিয়ে রাঙা দাদু বললেন, বলি কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? খোনা গলায় রাঙাদিদা বকলেন, খবরদার আমায় ছবি নি। তারপর খিলখিল করে জোরে জোরে হাসলেন। দাদু অবাক হয়ে চেঁচিয়ে উঠলেন। অনেকে ছুটে এলো। রাঙাদিদা বড়দের দেখে ঘুমটা টানলেন না, বরং
শাড়ির আঁচল গাছ কোমর করে বেঁধে সবাইকে শাসাতে লাগলেন। কেউ আমায় ছবি নি, ছুলে শেষ করে দেব। আমায় তোরা চিনিস না। যারা একটু বয়স্ক ছিলেন তারা যা বোঝার তা বুঝে গিয়েছেন। তখনকার দিনে ভূতে ধরার প্রাথমিক লক্ষণগুলো এই রকমই ছিল। রাঙাদিদাকে জোর করে ধরে ঘরে নিয়ে যাওয়া হলো, কিন্তু ঘরে তিনি থাকতে চাইলেন না। বারবার সকলকে সাবধান করছেন, বেরিয়ে যেতে চাইছেন। তখন তাকে একটা খুঁটিতে বেঁধে রাখা হলো। সে সময় এত গায়ে জোর হয়েছিল রাঙাদিদার যে 2-3 জনে হিমশিম খেয়ে গিয়েছিল তাকে বাঁধতে। বাড়ির লোকেরা পরামর্শ করে ঠিক করলেন ভূত ছাড়াবার ওঝা ডাকতে হবে। সেই রাত্রেই পাশের গ্রামে থেকে এক ওঝা এলো। তাকে দেখে রাঙাদিদা খিলখিল করে হেসে উঠলেন। তুই তুই কেন এসেছিস? তুই কি করবি আমার? যা, পালা, নইলে এক্ষুনি মেরে ফেলবো। ওঝা কিছুক্ষণ চেষ্টা করে বলল, না বাবু, এ আমার কম্ম নয়। আপনার বড় ওঝা ডাকুন, এটা সহজপাত্র নয়। যা যা, তোর গুরুকে নিয়ে আয়। খিলখিল হাসি রাঙাদিদার। পরদিন সকালে আরও 2-1 জন ওঝা এলো। তারাও হার মেনে গেল। দুপুর গড়িয়ে বিকেল হলো। সারা রাত ঘুম নেই, বসেও নেই, সমানে বক বক করে যাচ্ছেন। তবুও একটুও ক্লান্তি ছিল না রাঙাদিদার। সবসময় বাঁধন খোলার চেষ্টা করছেন। আমাদের গ্রাম থেকে 10-12 মাইল দূরে একজন বিখ্যাত ওঝা থাকত। তার নাম ছিল মহেন্দ্র শীল। তাকেও খবর দেয়া হলো। সন্ধে হতে যায়, সবাই তার অপেক্ষায় বসে রইল কখন আসে। আমাদের বাড়ি ছিল আড়িয়াল খাঁ নদীর তীরে। বাড়ি থেকে 1 মিনিটের পথ নদীর ঘাট। নৌকা করে ওঝা আসবে। কেউ দেখেনি কখন মহেন্দ্র ওঝা ঘাটে নেমে গেছে। কিন্তু ঘরের মধ্যে থেকে রাঙাদিদা ঠিক চেঁচিয়ে উঠলেন, ওকে কে আনলো? ওকে ফিরে যেতে বল, ও আমার কিছুই করতে পারবে না। বারবার চিৎকার করছেন রাঙাদিদা। যত কাছে আসছে ওঝা তত বেশি ছটফট করছেন আর হাত পা ছুঁড়ে চেঁচাচ্ছেন, তুই কেন এসেছিস? তোকে মেরে ফেলবো। রাঙাদিদার কাণ্ড কারখানা দেখে মহেন্দ্র ওঝা একটুকুও ঘাবড়ালো না, বরং গম্ভীর গলায় বলল, হ্যাঁ এলাম, তুই আমায় আসতে বাধ্য করলি। এবার সব জিনিসপত্র জোগাড় হলো। ওঝা মন্ত্র পড়ে রাঙাদিদার গায়ে জল ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে রাঙাদিদা চিৎকার করে উঠলেন। সারা রাত ধরে চলল ওঝা আর ভূতের ক্ষমতার লড়াই। না দেখলে না শুনলে এসব যেন বিশ্বাসই করা যায় না। একসময় ওঝা রাঙাদিদার চারদিকে অদৃশ্য গণ্ডি কাটলেন মন্ত্র পড়ে। তারপর রাঙাদিদার বাঁধন খুলে দেয়া হলো। এক অদ্ভুত কাণ্ড দেখা গেল তখন। রাঙাদিদা চেঁচাচ্ছেন, শাসাচ্ছেন, কিন্তু গণ্ডির বাইরে যেতে পারছেন না। তুই গন্ডি তুলে নে, তা নইলে ঘাড় মচকাবো। আমায় যেতে দে। তুই কে? কেন এসেছিস আগে বল, তবে তোকে যেতে দেব। না না না, বলবো না। তুই আমার কি করবি? দেখ না কি করি। ওঝা মন্ত্র পড়া জল ছিটিয়ে দিল। চলে গেলাম, উড়ে গেলাম। আর দিবি না, আর দিস না। তবে বল, তুই কে? কে তুই? কেন চেপেছিস মা লক্ষ্মীর ঘাড়ে? বল। ওঝা বলে, না না, বলবো না। তুই কে রে? আমায় প্রশ্ন করছিস? দাঁড়া, দেখাচ্ছি আমি কে। ওঝা মন্ত্র পড়ে ক্রমশ রাঙাদিদার চারদিকে অদৃশ্য গণ্ডি ছোট করতে শুরু করলো। একসময় গণ্ডি রাঙাদিদার 2 পায়ের পাতার যতটুকু জায়গা ধরে সেইটুকু জায়গাতে ভরে গেল। অথচ বারবার জিজ্ঞাসা করাতেও বলছে না সে কে, কেন ভর করেছে রাঙাদিদাকে। প্রতিবার গণ্ডি ছোট করার সময় ওঝা প্রশ্ন করছে, কিন্তু উত্তর পাচ্ছে না। কয়েকবার এরকম করার পর ওঝার চোখ জবা ফুলের মতো রাগে লাল হয়ে উঠল।
সে বলল, যখন বলবি না তুই কে তখন দাঁড়া এক পায়ে, দাঁড়া, দেখি কতক্ষণ থাকতে বলিস। রাঙা দিদা এক পায়ে দাঁড়াতে বাধ্য হলেন। কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে থেকে চিৎকার করে উঠলেন, আমি আর পাচ্ছি না, উফ, কি কষ্ট, দু পায়ে দাঁড়াতে দে। আগে বল তুই কে, তবে দু পায়ে দাঁড়াতে দেবো। বলছি বলছি। তবে দাঁড়া দু পায়ে। দু পায়ে দাঁড়িয়েই রাঙা দিদা বললেন, না, বলবো না। বার কয়েক এভাবে এক পা থেকে দু পায়ে দাঁড়াতে পেয়েই কিছু বলতে অস্বীকার করায় ওঝা ভয়ানক রেগে গেল। অনেকক্ষণ জ্বালিয়েছিস, তুই একটা পেতনি, তোকে কি করে জব্দ করতে হয় আমারও জানা আছে। দাঁড়া তুই, এবার বাঁ পায়ে বুড়ো আঙুলের ওপর দাঁড়া। ওঝা বলে, ওঝার আদেশ অমান্য করার ক্ষমতা নেই। বুড়ো আঙুলের উপর দাঁড়াতে হলো রাঙা দিদাকে। সে দৃশ্য চোখে দেখা যায় না, কোনো নর্তকীও বেশিক্ষণ এভাবে দাঁড়াতে পারে না। আমি আর পারছি না, আমায় ভালোভাবে দাঁড়াতে দে, সব সব বলছি। নে, তবে দাঁড়া এক পায়ে। ওঝা জল ছিটিয়ে দেয়। দু পায়ে দাঁড়াতে দে। ঠিক আছে, দু পায়ে দাঁড়া। ওঝা বলে। দু পায়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে রাঙা দিদা বলেন, আমার কি দোষ? আমি কি সাদে ওর গাড়ি চেপেছি? ও যখন বাপের বাড়ি গিয়েছিল, একদিন সন্ধেবেলা এলো চুলে বাইরে ঘুরছিল, তখন থেকে ওর দিকে আমার নজর পড়েছে। ওর সঙ্গে আমি এখানে আসি। রান্নাঘরের পেছনে যে চালতে গাছটা আছে, আমি ওর ডালে থাকি, ওকে রোজ দেখি। কাল সন্ধেবেলা আবার এলো চুলে রান্নাঘরে যাচ্ছিল, আমি তখন ওর ঘাড়ে চাপি। আমার কি দোষ? তা তো বটেই, তোর দোষ কোথায়? মা লক্ষ্মীর ঘরে চেপেছিস, তবু তোর দোষ হয়নি, তাই না? কিন্তু কে তুই? বলবো না। তবে রে, আবার বুড়ো আঙুলের উপর দাঁড় করাবো। না না না, আর না, আমি বলছি বলছি আমি বলছি। বল বল দাদি বল। ওঝা বলে, আমি আমি ফুলকুমারী, ওর বাপের বাড়ির দেশে ছিলাম। বেশ, এবার তোকে চলে যেতে হবে এখান থেকে, অনেক দূরে। এবার ওঝা আদেশ করে। না না, তা কেন যাব? তবে দাঁড়ারে পেতনি, মজা দেখাচ্ছি। ওঝা মন্ত্রপুত জল গায়ে ছিটিয়ে দেয়। মরে গেলাম। যাবো যাবো, আমি যাবো, আর কষ্ট দিস না। তুই এই গ্রামে থাকতে পারবি না, মা লক্ষ্মীর বাপের বাড়ির দেশেও না। ওঝা আদেশ করে। তবে কোথায় যাব? তা আমি কি করে জানবো? তবে আর যেন তোর সঙ্গে আমার সাক্ষাৎ না হয়, সাবধান করে দিচ্ছি। ওঝা বলে, আমি ওকে দেখে নেব, আমি কোথাও যাব না, এখানেই থাকবো। তবে রে বেতনি, বারবার ওই একই কথা, দাঁড়া মজা দেখাচ্ছি। ওঝা অনেকক্ষণ মন্ত্র পড়ে জল ছিটিয়ে দেয়। মরে গেলাম, মরে গেলাম, আমি যাব। রেহাই দে, রেহাই দে, যা বলবি তাই করবো। তবে যা, দূর হয়ে যা। যাওয়ার আগে কি প্রমাণ দিবি বল? যা, ওই চালতে গাছের মগডাল ভেঙে দিয়ে যা। ওঝা কঠিন আদেশ করে। তাই হবে। ওঝা রাঙা দিদার চারিদিকে গণ্ডি তুলে নিল, মন্ত্র পড়ে জল ছিটিয়ে দিল রাঙা দিদার গায়ে। রাঙা দিদা এক দৌড়ে ঘরের বাইরে যেতে গিয়ে দরজার বাইরে আছাড় খেয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে বিরাট শব্দ করে বাইরে কোনো গাছ ভেঙে পড়ল। রাঙা দিদাকে ধরে ধরে নিয়ে যাওয়া হলো। এতদিনে রাত ভোর হয়েছে। সকলে বাইরে এসে দেখলো পুরনো বিরাট চালতে গাছের মগডাল ভেঙে পড়েছে। তারপর থেকে মেয়ে ভূত ফুলকুমারীর কথা আর কেউ শোনেনি। আজ আপনারা শুনলেন বিরাজ ভদ্রের লেখা রাঙাদিদা ও ফুলকুমারী। গল্প পাঠে প্রসন্না, রাঙাদিদার চরিত্রে শ্রাবণী, দাদুর চরিত্রে প্রীতম, প্রথম ওঝা অন্তর,
গল্পের সূত্রধার এবং দ্বিতীয় ওঝার চরিত্রে আমি তহি। গল্পটি যদি ভালো লেগে থাকে গল্পটিকে লাইক করতে ভুলবেন না, এবং গল্পটি কেমন লাগলো সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতি সপ্তাহে ঠিক একই সময়ে আমরা আপনাদের জন্য নিয়ে আসি বিভিন্ন ধরনের ভূতের গল্প। সো স্টে কানেক্টেড উইথ আস।